অ্যাকাউন্টিং বললেই তো আমাদের মাথায় আসে খালি সংখ্যা আর খাতা কলমের হিসাব, তাই না? কিন্তু যদি বলি এটা আসলে একটা গল্প বলার মতো, হ্যাঁ, ঠিকই শুনছেন। প্রত্যেকটা ব্যবসার উত্থান পতন, তার সাফল্য, তার চ্যালেঞ্জ, এই সব কিছুর গল্প বলার জন্য অ্যাকাউন্টিং কিন্তু একটা দারুণ শক্তিশালী ভাষা। তো চলুন আজকে এই ভাষার একদম মূল ভিত্তিটা খুব সহজ করে জেনে নিই। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন এই যে এত বড় বড় কোম্পানি বা আমাদের আশেপাশে থাকা ছোটখাটো ব্যবসাগুলো, এরা নিজেদের মধ্যে বা বাইরের দুনিয়ার সাথে ঠিক কিভাবে কথা বলে? ওদের কি কোনো গোপন ভাষা-টাষা আছে নাকি? হ্যাঁ, আছে তো। আর সেই গোপন ভাষাটাই হলো অ্যাকাউন্টিং। এটা আসলে এমন একটা সিস্টেম যেটা একটা ব্যবসার সমস্ত আর্থিক লেনদেনকে প্রথমে খুঁজে বের করে, তারপর সেটাকে খাতায় লিখে রাখে, আর সবশেষে সেই তথ্যগুলো সবার কাছে পৌঁছে দেয়। আর এই ভাষাটা বোঝা কিন্তু ভীষণ জরুরি। কেন? কারণ এই ভাষার উপর ভিত্তি করেই তো মালিক, ম্যানেজার বা ইনভেস্টার্সরা বড় বড় সিদ্ধান্ত নেন। যেমন ধরুন, আচ্ছা, কোম্পানিতে কি আরও লোক নিয়োগ করা দরকার, বা আমরা কি আদৌ লাভ করছি, মানে ব্যবসা লাভে চলছে না লোকসানে, সেটাও এটাই বলে দেয়। আর হ্যাঁ, আইন মেনে ঠিকঠাক ট্যাক্স দেওয়ার জন্য তো এটা লাগবেই। তো চলুন এবার অ্যাকাউন্টিংয়ের সেই একদম মূল মন্ত্রটা জেনে নেওয়া যাক। এটা খুব সহজ একটা সমীকরণ, কিন্তু বিশ্বাস করুন পুরো অ্যাকাউন্টিংয়ের জগৎটা কিন্তু এটার উপরেই দাঁড়িয়ে আছে। এই যে চলে এসেছে সেই ম্যাজিক্যাল ইকুয়েশনটা, অ্যাসেট ইকুয়ালস টু লায়াবিলিটি প্লাস ইকুইটি। এর মানে কি? খুব সহজ। একটা কোম্পানির মোট যা সম্পদ আছে তা তার মোট দেনা আর মালিকের যা মূলধন, এই দুটোর যোগফলের সমান হতেই হবে। আর সবচেয়ে জরুরি কথাটা হলো এই সমীকরণের দুই দিককে সবসময় সমান বা ব্যালেন্সড থাকতে হবে, এক চুলো এদিক ওদিক হওয়া যাবে না। চলুন এবার এর প্রত্যেকটা অংশকে একটু ভেঙে বোঝা যাক। প্রথমে আসি অ্যাসেট বা সম্পদে। অ্যাসেট কি? অ্যাসেট হলো একটা ব্যবসার মালিকানায় থাকা এমন যে কোনো জিনিস যা থেকে ভবিষ্যতে টাকা পয়সা আসবে বা কোনো সুবিধা পাওয়া যাবে। যেমন ধরেন ক্যাশ বক্সে যে নগদ টাকাটা আছে, বা ফ্যাক্টরির মেশিনগুলো, অফিসের বিল্ডিংটা, এই সবই অ্যাসেট। একদম সহজ কথায় বললে কোম্পানির নিজের যা কিছু আছে সেটাই হলো অ্যাসেট। এরপর আসছে লায়াবিলিটি, মানে হলো দায়। এটা ঠিক অ্যাসেটের উল্টো। এটা হলো ব্যবসার সেই সব ঋণ বা দেনা যা অন্য কাউকে, মানে বাইরের কোনো পক্ষকে ফেরত দিতে হবে। যেমন ব্যাংক থেকে নেওয়া লোন, বা ধরুন কারো কাছ থেকে বাকিতে মাল কেনা হয়েছে সেই টাকাটা। সোজা কথায় কোম্পানির ঘাড়ে যা কিছু দেনা আছে সেটাই হলো লায়াবিলিটি। আর সবশেষে হলো ইকুইটি, মানে মালিকের নিজের অংশ বা মালিকানার সত্ত্ব। ব্যাপারটা কি? কোম্পানির মোট সম্পদ থেকে তার সমস্ত দেনা শোধ করে দেওয়ার পর যা বাকি থাকে সেটাই হলো মালিকের অংশ বা ইকুইটি। এটাকে আমরা কোম্পানির আসল আর্থিক মূল্য বা নেট ওয়ার্থও বলতে পারি। চলুন একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করা যাক। ধরুন কেউ একজন 5 লাখ টাকা দিয়ে একটা বাড়ি কিনল। এখন এই টাকার জন্য সে ব্যাংক থেকে 4 লাখ টাকা লোন নিল আর নিজের পকেট থেকে দিল 1 লাখ টাকা ডাউন পেমেন্ট। তাহলে এখানে কি হলো? ওই 5 লাখ টাকার বাড়িটা হলো তার অ্যাসেট, ব্যাংক লোনটা মানে ওই 4 লাখ টাকা হলো লায়াবিলিটি, আর নিজের পকেট থেকে দেওয়া 1 লাখ টাকা হলো তার ইকুইটি। এবার দেখুন তো 4 লাখ আর 1 লাখ যোগ করলে 5 লাখ হয় কি না? সমীকরণটা কিন্তু একদম মিলে গেল। কিন্তু এখানে একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? একটা ব্যবসায় তো সারা দিন হাজার হাজার লেনদেন হয়। এত কিছুর পরেও এই সমীকরণটা সবসময় কিভাবে ব্যালেন্সড থাকে? এর পেছনে কিন্তু একটা দারুণ কৌশল আছে। এই জাদুকরি কৌশলটার নাম হলো ডাবল এন্ট্রি সিস্টেম, আর এটাই হলো অ্যাকাউন্টিংয়ের আসল ইঞ্জিন। এর মূল নিয়মটা একদম সোজা। যে কোনো আর্থিক লেনদেনের সবসময় দুটো দিক থাকবে, দুটো সমান কিন্তু বিপরীত প্রভাব। আর এই দুটো প্রভাবই খেয়াল রাখে যেন আমাদের মূল সমীকরণটার ব্যালেন্স কখনোই নষ্ট না হয়ে যায়। এখন এই দুটো প্রভাবকে খাতায় লেখার জন্য ডেবিট আর ক্রেডিট, এই দুটো শব্দ ব্যবহার করা হয়। এগুলোকে বলতে পারেন অ্যাকাউন্টিং ভাষার গ্রামার বা ব্যাকরণ। স্লাইডের নিয়মগুলো একটু খেয়াল করলেই দেখবেন ব্যাপারটা খুব লজিক্যাল। আমাদের সমীকরণের বাম দিকে কি ছিল? অ্যাসেট। তো অ্যাসেট বাড়লে আমরা তাকে ডেবিট করি, আর কমলে ক্রেডিট। আর ডান দিকের জন্য নিয়মটা ঠিক তার উল্টো। লায়াবিলিটি বা ইকুইটি বাড়লে হয় ক্রেডিট, আর কমলে হয় ডেবিট।
ব্যাস এই সহজ নিয়মটাই সমীকরণের ব্যালেন্স ধরে রাখে। চলুন একটা একেবারে বাস্তব উদাহরণ দেখা যাক। ধরুন একটা ব্যবসা নগদ টাকা দিয়ে একটা নতুন কম্পিউটার কিনল। এখানে তাহলে কি হলো? প্রথমত সরঞ্জাম বা ইকুইপমেন্ট নামে একটা অ্যাসেট বেড়ে গেল, তাই না? তো নিয়ম অনুযায়ী অ্যাসেট বাড়লে আমরা তাকে ডেবিট করব। আবার একই সাথে কম্পিউটারটা তো নগদ টাকা দিয়ে কেনা হয়েছে, তার মানে নগদ টাকা বা ক্যাশ নামে আরেকটা অ্যাসেট কমে গেল। আর অ্যাসেট কমলে আমরা তাকে ক্রেডিট করি। তাহলে দেখুন কি ঘটল, একটা অ্যাসেট বাড়ল, আরেকটা অ্যাসেট কমল। মোট অ্যাসেটের পরিমাণে কিন্তু কোনো বদল হলো না। তার মানে আমাদের মূল সমীকরণটাও একদম পারফেক্টলি ব্যালেন্সড থাকলো। আচ্ছা, এই যে এত কিছু রেকর্ড করা হলো, এত হিসাব রাখা হলো, এগুলোর শেষ পর্যন্ত কি হয়? এগুলোর চূড়ান্ত ফলাফল হলো কিছু ভীষণ গুরুত্বপূর্ণ রিপোর্ট, যা একটা ব্যবসার পুরো আর্থিক গল্পটাকে আমাদের সামনে তুলে ধরে। আর এই গল্পটা মূলত বলা হয় 3টে প্রধান রিপোর্টের মাধ্যমে। এগুলো হলো ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিট আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। প্রথমেই আসা যাক ইনকাম স্টেটমেন্টে। এই রিপোর্টটা একটা নির্দিষ্ট সময়ের গল্প বলে, ধরুন 1 মাস বা পুরো 1 বছরের। এটা আমাদের এই প্রশ্নের উত্তর দেয় যে এই সময়টার মধ্যে কোম্পানিটা কেমন পারফর্ম করলো, মানে ওই সময়ে কোম্পানি আসলে কত টাকা লাভ করলো বা কত টাকা লোকসান করলো। এর মূল সূত্রটাও কিন্তু খুব সোজা। মোট আয় থেকে মোট খরচ বাদ দিলেই বেরিয়ে আসে নিট আয়, মানে আসল লাভ। 2 নম্বরে আছে ব্যালেন্স শিট। দেখুন, ইনকাম স্টেটমেন্ট যেখানে একটা লম্বা সময়ের গল্প বলছিল, ব্যালেন্স শিট কিন্তু তা করে না। এটা একটা নির্দিষ্ট দিনের ছবি তোলে, একেবারে একটা ফাইন্যান্সিয়াল স্ন্যাপশটের মতো। আর এই রিপোর্টটাই হলো ফাইনাল প্রুফ, যেটা নিশ্চিত করে যে আমাদের সেই মূল সমীকরণটা, মানে অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ইকুইটি, একদম নিখুঁতভাবে মিলে গেছে। আর 3 নম্বরে আছে স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো। নাম শুনেই বোঝা যাচ্ছে এই রিপোর্টটা একটা ব্যবসার ক্যাশ টাকা, মানে নগদ টাকার আসা যাওয়ার গল্প বলে। সোজা কথায়, কোথা থেকে টাকা এলো আর কোথায় গেল। এই রিপোর্টের মাধ্যমে টাকার এই প্রবাহকে মূলত 3টে ভাগে ভাগ করে দেখানো হয়। ব্যবসার রোজকার কাজ থেকে যা আসছে যাচ্ছে অপারেটিং, সম্পত্তি কেনাবেচা থেকে যা আসছে যাচ্ছে ইনভেস্টিং, আর লোন বা শেয়ার সংক্রান্ত লেনদেন থেকে যা আসছে যাচ্ছে ফিন্যান্সিং। তাহলে পুরোটা মিলিয়ে আমরা কি বুঝলাম? এটাই যে অ্যাকাউন্টিং মানে শুধু যোগ বিয়োগের খেলা নয়, এটা আসলে একটা সম্পূর্ণ কমিউনিকেশন সিস্টেম, একটা ব্যবস্থা যে একটা ব্যবসার সমস্ত আর্থিক লেনদেনকে প্রথমে চিহ্নিত করে, তারপর সেটাকে গুছিয়ে রেকর্ড করে, আর সবশেষে সবার বোঝার মতো করে সেই গল্পটা তুলে ধরে। তো এখন যেহেতু ব্যবসার এই ভাষার একদম বেসিক ধারণাটা আমাদের হয়ে গেল, এরপর থেকে যখন কোনো কোম্পানির রিপোর্ট চোখে পড়বে, তখন কি শুধু সংখ্যাগুলোই দেখবেন, নাকি তার ভেতরের গল্পটা বোঝার চেষ্টা করবেন? একবার ভেবে দেখুন তো, আমাদের চারপাশের ব্যবসাগুলো তাদের এই আর্থিক রিপোর্টের মাধ্যমে প্রতিদিন আমাদের ঠিক কোন গল্পগুলো বলছে?